আসসালামু আলাইকুম দর্শক, আমি ব্যারিস্টার এম কে হোসেন জানাই আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার থেকে। শুধু দর্শক, আইন অধিকার একটি আইন বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় স্কাই চ্যানেল 780-তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। স্ক্রিনের উপরে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে আপনারা আমাদেরকে কল করুন এবং অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিজ, পিপিআই, ডিভোর্স, বেনিফিট সহ যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করবার সময় একটি বিষয়ে আপনারা সবসময় সতর্ক থাকবেন, আপনাদের টিভির ভলিউম মিউট করে দেবেন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলবেন, তাহলে আমরা শুনতে পাবো এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। সেই দর্শক, আপনাদের কল আমাদের প্রায়োরিটি। যখনই কল আসবে তখনই আমি আপনাদের কল নিব এবং আপনাদের প্রশ্ন শুনে আমি আনসারগুলো দেব। আপনারা কল করবেন, স্ক্রিনের উপরে যে নাম্বার আছে এই নাম্বারে। আর যখনই কল থাকবে না তখন কিন্তু আমি বিভিন্ন ধরনের আপডেট দিতে থাকবো। সেই আপডেটের ফাঁকি যখনই আপনারা কল দেবেন তখনই আপনাদের কলে চলে যাব এবং যখন আপনারা থাকবেন না তখনই আমি আপডেট দিতে থাকবো। তো প্রথম আজকে যে আপডেটটা আপনাদের সামনে আমি বলবো সেটা হচ্ছে যে অ্যাসাইলাম ইমিগ্রেশন সংক্রান্ত ব্যাপারে একটি পরিবর্তন আশা করা হচ্ছে এবং সেই ঘোষণাটা আমাদের হোম সেক্রেটারি শাবানা মাহমুদ এই মাসের শেষের দিকে অ্যানাউন্স করবেন বলে আমরা জানতে পেরেছি। বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখেছি এবং রিসেন্টলি তিনি ডেনমার্কে গিয়েছিলেন এবং সেখানে যার কারণ যেটা ছিল সেটা হচ্ছে যে ডেনিশ যে আপনার অ্যাসাইলাম মডেল আছে, ইমিগ্রেশন মডেল আছে, সেই মডেলটা এবং তারা কিভাবে তাদের যে বর্ডার কন্ট্রোল করে থাকে সে সংক্রান্ত ব্যাপারে তারা আইডিয়া নিতে গিয়েছিল, নলেজ নিতে গিয়েছিল এবং সেই ডেনিশ মডেলটা কিভাবে এখানে কার্যকরী করা যায় সেটাকে মাথায় রেখেই তারা এই ভিজিটটা করেছিল। তো ডেনিশ যে ইমিগ্রেশন মডেল যেটা সেটা সম্পর্কে একটু আমি বলি। তো সেখানে হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লাইভও আসিনি। জি, আপনি ব্যারিস্টার এম কে হোসেনের সঙ্গে কথা বলছেন এনটিভির স্টুডিওতে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আমার ইনডিফিনিট লিভ আছে, আমার ইংলিশ বালা নাই, আমি 61 ইয়ার ওল্ড, তো আমি কি লাগে তা বলতে পারি? এখন আপনি আইলার এর জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তাই তো? না, অলরেডি আমি অলরেডি আমার আইলার আছে, আমি ইনডিফিনিট লিভ আছে আমার। আপনি কোন রুটে পেয়েছেন? আপনি কি ইউজ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে নাকি অন্য কোনো রুটে? না, আমি পাইছি আমার ওয়াইফের মাধ্যমে। আমি 15ও পাইছি ইনডিফিনিট লিভ। কত সালে? 15-এ। তো তখন তো আপনি লাইফ ইন্টিগ্রিটি টেস্ট করেছিলেন, তাই না? জি, লাইফ ইন্টিগ্রিটি টেস্ট তখন করেছিলেন তো? জি না, আমি করছি না। আমি কোয়ালিফাই হয়েছি সিস্টেমে। আচ্ছা, তো এখন আপনি বলতে চাচ্ছেন যে আপনি কিভাবে এটা এক্সাম্পশন পাবেন? আপনি স্ট্রাগল করছেন এটা পাস করতে, তাই তো? জি, আমার ইংলিশ পাল্লা নাই। ওকে। এখন আমি ব্রিটিশ সিটিজেন পাইতে হইলে আমার তো, আমি 60 ইয়ার ওল্ড, আমার তো বুঝে আয় না। জি, এখানে আমি ইমিগ্রেশন রুলসটা একটু বলি। কেউ যদি ন্যাচারালাইজেশন যে ব্রিটিশ সিটিজেনের জন্য অ্যাপ্লিকেশন করেন, তার ভিতরে ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্টস হচ্ছে নলেজ অফ ইংলিশ। সেই ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল B1 আপনাকে পাস করতে হবে এবং আপনার লাইফ ইন্টিগ্রিটি টেস্ট সেটাকেও পাস করতে হবে এবং আপনার দুজন রেফারি লাগবে এবং রেসিডেন্সের যে কোয়ালিফিকেশন আছে 5 ইয়ার্স ইনক্লুডিং 1 ইয়ার আইলার, অতএব আপনি 15-এ পেয়েছেন। আর আরেকটা জিনিস, গুড ক্যারেক্টার ব্যাড ক্যারেক্টার ব্যাপারে কিন্তু একটা চেঞ্জ এসেছে। সেটা হচ্ছে যে কেউ যদি ডেঞ্জারাস জার্নি করে ইউকেতে প্রবেশ করে, দ্যাট মিনস উইদাউট হ্যাভিং অ্যান্টি ক্লিয়ারেন্স তারা যদি প্রবেশ করে, দেন নর্মালি দেয়ার ন্যাচারালাইজেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশন উইল বি রিফিউজ আনলেস দেয়ার আর এনি কম্পেলিং কম্পেশনাল সার্কামস্টেন্সেস। তো আপনার এখানে যেটা সমস্যা যে সব কিছু আপনার ঠিক আছে, কিন্তু যেহেতু আপনি
নলেজ অফ ইংলিশ এটা রিকোয়ারমেন্টসটা মিট করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার সমস্যা হয়ে যাচ্ছে। এখন আমি বলি যে কারা মূলত এক্সামশন, বিলো 18 যদি হয়ে থাকে এবং ওভার 65 যদি হয়ে থাকে, দে আর এক্সামটেড। আর যাদের মেন্টাল ইনক্যাপাবিলিটি কিংবা ফিজিক্যাল ইনক্যাপাবিলিটির কারণে তারা এই পরীক্ষা পাশ করতে পারছে না, এবং সেই ক্ষেত্রে যে আপনার যে জিপি আছে, জিপির কাছ থেকে যদি আপনি একটা লেটার আনতে পারেন যে আপনার মেন্টাল এবং ফিজিক্যাল রিজনিংয়ের কারণে আপনি এই পরীক্ষায় বসতে পারছেন না, তাহলে সেই লেটার একটা ফর্ম আছে, হোম অফিসে একটা ফর্ম, ওই ফর্মটা কমপ্লিট করলে তাহলে কিন্তু আপনি এক্সামটেড হবেন। আর এর বাইরে যারাই আছে, আর ডোমেস্টিক ভায়োলেন্সের বেসিসে যারা আইলার পেয়ে থাকেন তাদেরকে এটা এক্সামটেড থাকে আইলার অ্যাপ্লিকেশনের সময়, কিন্তু তাদের আবার ন্যাচারালাইজেশনের সময়তে কিন্তু তাদের কিন্তু প্রয়োজন রয়েছে। তো যে কারণে এই আপনার ক্ষেত্রে কিন্তু আপনি জানেন যে আপনার ক্ষেত্রে এটা প্রযোজ্য, এবং এটা ছাড়া কিন্তু আপনি ন্যাচারালাইজড অ্যাপ্লিকেশন করলে সেটা রিফিউজ হয়ে যাবে এবং আপনার ফিস পুরো মার যাবে। এখন 1735 পাউন্ড ফর ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন, আর আপনাকে 90 পাউন্ড মাত্র ফেরত দেওয়া হবে, এবং বায়োমেট্রিকের জন্য আবার 139 পাউন্ড কিন্তু লাগতে পারে। তো এটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনার অ্যাডভাইস হবে, আমাদের বিভিন্ন আপনার টিউশন সেন্টার আছে, কোচিং সেন্টার আছে এই লাইফ ইন্ডিকেটর টেস্টের ব্যাপারে, কারণ এটা খুব কোনো কিছু না, খুবই ইন্টারেস্টিং, বিভিন্ন ধরনের নলেজ আপনি জানবেন ইউকে সম্পর্কিত, সেই জন্যই এটাকে বলা হয় লাইফ ইন দ্য ইউকে টেস্ট। তো আপনি সেই কোচিং সেন্টারগুলো ভর্তি হয়ে সেখান থেকে ট্রেনিং নিয়ে তারপর পরীক্ষা দিলে হয়তো বা আপনার পাসের সম্ভাবনা থাকবে। এইটাই আপনার জন্যে অ্যাডভাইস। তাছাড়া আর কোনো দিক থেকে আপনি কিন্তু কোনোভাবে এক্সামশনও পাচ্ছেন না, মেন্টাল হেলথেও আপনার প্রবলেম নাই, অতএব আপনার জন্য এটা ম্যান্ডেটরি। এই নলেজ অফ ইংলিশ ছাড়া আপনার হবে না। ধন্যবাদ। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার, আপনি আপনার টিভির ভলিউমটা মিউট করে আমার সঙ্গে কথা বলেন, তাহলে আপনি শুনতে পাবেন, প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা প্রশ্ন আপনার কাছে। আমি ন্যাচারালাইজেশনের লাগে অ্যাপ্লাই করতাম আসলাম। জি। আমি তো 2014 আমি উদ্দেশ্য আইছি, বাট আমি লাস্ট ইয়ার আমি আইএলআর পাইছি। জি। বাট আমি আমার ওয়াইফ আমার অ্যাকচুয়ালি এর আগে আমি কিন্তু উদ্দেশ্য আসলাম, তার বাদে আমি গেছি, বাদে আবার বিয়া করি আইছি, তার কোনো প্রবলেম হইব না। আপনি লাস্ট যে এন্ট্রিটা ছিল সেই এন্ট্রিতে তো এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে স্পাউস হিসাবে এসেছেন, ঠিক কি না? জি 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 জি। তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। তবে তার আগে আপনি কোনো ব্রিচ করেছেন কিনা এদেশে এসে, সেটাও কিন্তু তারা কনসিডারেশনে নেবে। সেক্ষেত্রে এর আগে আমি আইছিলাম, বাট কোনো ক্রিমিনাল কনভিকশন ছিল? জি না, কোনো ক্রিমিনাল কনভিকশন নাই। আপনি কতদিন আপনি কি আপনার ভিসার বাইরে কতদিন ছিলেন? ভিসার বাইরে তো লং টাইম আসলাম, বাট আমি যে সময় বিয়া করে রেজিস্টার করা গেছিলাম রেজিস্ট্রারি অফিসে, তখন আমার তারা দরিয়া পাঠাইছিল দেশ। ও, আপনাকে রিমুভ করা হয়েছিল, তাই না? জি জি। রিমুভ করা হয়েছিল এবং পরবর্তীতে আপনি আবার ভিসা নিয়ে আসছেন, এবং লং টাইম ধরে আপনি এদেশে কোনো ডকুমেন্ট ছাড়াই ছিলেন, আনলফুলি ছিলেন। তো এটা একটু কমপ্লেক্স ম্যাটার আমার কাছে মনে হচ্ছে, কারণ কি এই ব্রিচ এই রিসেন্টলি এই 11th of নভেম্বরে কিন্তু অনেক চেঞ্জ আসছে, বিশেষ করে এই ম্যান্ডেটারি রিফিউজালের ক্ষেত্রে, তারপরে সুইটেবিলিটি এর ক্ষেত্রে, এবং কারোর যদি রিমুভ করা হয়ে থাকে, কারো যদি ক্রিমিনাল কনভিকশন হয়ে থাকে, এইসব বিষয়গুলো কিন্তু নিয়ে আসছে। তবে সেসব বেশিরভাগই আমি দেখেছি যে আপনার যারা কনভিকশন হয় তাদের ক্ষেত্রে, যেহেতু আপনার ক্রিমিনাল কনভিকশন নাই, এদিক থেকে আপনি বেঁচে গেছেন, কিন্তু আপনি ব্রিচ করেছিলেন, এটা কিন্তু একটা বিষয়। তো এখন আপনার কোনো অপশন নাই বাট টু মেক দ্য অ্যাপ্লিকেশন। আপনি বলতে পারবো না যে আপনার আগের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা ওরা নিয়ে আসবে কিনা, এবং সেটা আপনার অ্যাপ্লিকেশন কনসিডারেশনের সময় নেগেটিভলি কাজ করবে কিনা, এটা বলা মুশকিল হয়ে যাচ্ছে। যে আমি যে সময় ঢাকাতে অ্যাপ্লিকেশন করি, আবার ওয়াইফে যে সময় আনেন,
তখন আমার আপিলও দিছিল, বাদে আপিলও আর তারা যায় নাই, রিভিউর উপরে দিয়া দিছে। সেটা আলাদা জিনিস, কিন্তু ব্রিজ এদেশে আসছেন, আপনি ব্রিজ করেছেন, এই জিনিসটা এখন ওরা পিছনের কাহিনী ওরা এগুলো নিয়ে আসছে। তো আপনার ক্ষেত্রে আমি বলতে পারবো না যে অসুবিধা হবে কি না, তবে অসুবিধা হলেও হতে পারে। তবে আপনি সেগুলো ডিসক্লোজ করেন আপনার অ্যাপ্লিকেশনে, যাতে করে এমন না হয় যে আপনি ডিসক্লোজ করেন নাই। তো আপনি এখানে ব্রিচে ছিলেন, ইমিগ্রেশন ব্রিচে, এবং সেটা সম্পর্কে দিলে যদি ওরা কনসিডারেশন নেয়, নিয়ে আপনার অ্যাপ্লিকেশন সাকসেস হতে পারে। তো আপনি চেষ্টা করতে পারেন। তবে মনে রাখবেন 1735 হচ্ছে আপনার হোম অফিস অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস, এবং আরও একটা ফিস আছে, সেটা হচ্ছে বায়োমেট্রিকের জন্য, সেটা 139 হতে পারে। তো এর ভিতরে আপনি পয়সা ফেরত পাবেন। যদি রিফিউজ হয় সেটা হচ্ছে যে আপনার যে 90 পাউন্ড আপনার একমাত্র ফেরত দেবে। তো এটা মাথায় রেখেন। তবে সব কিছু ডিসক্লোজ করে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারেন। ধন্যবাদ আপনার কলের জন্য। যদি কলার থাকে, থ্যাংক ইউ। যদি কলার থাকে, ওয়ালাইকুম আসসালাম, কলার থাকে আমি কল নেব। তাহলে আমি যে ডেনিস ইমিগ্রেশন মডেল ইউকেতে ইমপ্লিকেশন হতে যাচ্ছে, এবং আগামী কল আছে। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাই তাই 10 বছর রুড়ে আসেন, তার ননকো 8 বছর হয়ে গেছে। তার 2 বছর বাদে তাই ইনডিফিনিট লিভ লইতে হইলে তার লাগি এটা লাইফ ইন দ্য ইউকে লাগবো নি? আনসার হচ্ছে ইয়েস। যে যারাই অ্যাপ্লিকেশন ফর ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকের জন্য করবে, তাদের যেসব রিকোয়ারমেন্টস আছে, ওয়ান অফ দ্য ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস হচ্ছে নলেজ অফ ইংলিশ। তার মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল B1 তাকে পাস করতে হবে, এবং লাইফ ইন দ্য ইউকে টেস্ট তাকে পাস করতে হবে। যখন অ্যাপ্লিকেশন করা হবে তখন তাকে এই দুটা সার্টিফিকেট কিংবা এই সার্টিফিকেট রেফারেন্স নাম্বার তাদেরকে অ্যাপ্লিকেশনে দিতে হবে। অতএব ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্টস হচ্ছে নলেজ অফ ইংলিশ। আনসার হচ্ছে ইয়েস। আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। যদি কলার থাকে, আমার একটা কোশ্চেন আছে। জি প্লিজ বলুন। একটা কোশ্চেন, আমি একটু আগে ফোন করছিলাম, আমি কইলাম কি আমার 61 ইয়ার ওল্ড, মানে আমি আর 60 বছর বাদে কিটা কইলা জানে কিটা 65 হইলে এটা হইলে কিটা আমার লাগে ঠিক আছে নি? জি, এক্সামটেড হয়ে যাবেন, তখন আর কোনো সমস্যা হবে না। আপনি এই নলেজ অফ ইংলিশ, এই যে 60 বছর আমার এই সময়ে কোনো ধরনের অসুবিধা হইব নি? এই ধরনের তো কোনো অসুবিধা হওয়ার কথা না। তো যেহেতু আইলার পেয়ে গেছেন, অতএব আপনি তো আগের এসে আছেন, তো যেসব পরিবর্তনের কথা আসছে সেটা সেই পরিবর্তনগুলো আপনার জন্য অ্যাপ্লিকেবল না। অতএব আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। তো আমি তখন এপ্রিল আইলে তো নয়া গভর্নমেন্ট আইব, কিন্তু 24 তারিখের 5 আগস্টের ফলোর যে মামলা আছে। কলার আপনি কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলুন এবং আপনার প্রশ্নটা করুন। প্রথমে আপনার অসংখ্য ধন্যবাদ আমার কমিউনিটির লাগি। থ্যাংক ইউ। আমি অ্যাসাইলাম শিকার 19 সালে ফার্দার সাবমিশন দিছিলাম। গুলি আইয়া ফার্স্ট ট্রাইব্যুনালও আপনার রিফিউজ করছে আর কি, বাদে আপার ট্রাইব্যুনালও পারমিশন গ্রান্ট হইছে। ওইয়া এরর অফ ল তারা বুঝলেন কিতা ভুল করছে, আবার ফার্স্ট ট্রাইব্যুনালও ফাটাইছে। ও হিয়ারিং এর ডেট করছে এপ্রিলের 3 তারিখ 26 সালের নেক্সট ইয়ার। জি। তো আমি কইয়া রাখি ব্যারিস্টার সাহেব, এটা এরর অফ ল যেহেতু আপার কোর্ট থেকে আইছে করছে তারা। তো 5 তারিখের পরে বাংলাদেশের যে 24 এর পরের মামলা আছে দুইটা, আমার মামলা হয়েছিল কি এগুইন এপ্রিলও খাবার করবো নি, বা বাংলাদেশে তো এপ্রিলও নয়া গভর্নমেন্ট ফাইমো আমরা যদি নির্বাচন হয়, বা আমার কি কি, এবং দুইটা এক্সপার্ট রিপোর্ট আছে আর লটস অফ ডকুমেন্ট। আমি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের রাজনীতি করি। তো আপনি বলতে চাচ্ছেন যে আপনার কথা কিন্তু আছে ব্যারিস্টার সাহেব, ও সেম গ্রাউন্ডে নাইনি। আপনার বেসিস অফ দ্য ক্লেম কি ছিল? ফাইল হইছে আপার কোর্টে রাখে দিছিল যে আপনার দিলাইছে। আপনি কি করছিলাম, আমাকে মনের ভিতরে কি রকম লাগে না যে আলাদা আলাদা করে ফাইল দেখায়। আপনি কি এর কোনো এড করতাম নেই? আপনি কি আওয়ামী লীগ না বিএনপি? বা অন্য কিছু? ভাইয়া জি, আমার কিছু কোশ্চেন ছিল, তারপরে আপনি আনসার দিতে পারবেন। জি প্লিজ। আপনি আওয়ামী লীগের না বিএনপির? আমি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আওয়ামী লীগ নাই বিএনপি নাই, মানে মাজার যারা গত আলে সুন্নাতুল জামাত মানে ইসলামী ফ্রন্ট।
আমরা কোনো দলের লোকেও জিও নাই, বরং জামাতে আরো বেশি আমরা ইয়ে করে। ওকে ওকে, সুফিবাদী সংগঠন। ও আপনি সুফিবাদী সংগঠনের, তো আপনি কাদের দ্বারা পারসিকিউটেড হয়েছিলেন? আপনার লাইফ ডেঞ্জার হয়েছিল? আগে ইসলাম তো আওয়ামী লীগ গভর্নমেন্টের দ্বারা, এরপরে কোনো দলে তো আমরা নেই না, কখন যে নেয়নি জামাত বা বর্তমান গভর্নমেন্টে আমরা এত দেখতে পারি না, মাজার টাজার বাঙ্গের, এটা তো আর বুঝরা সুফিবাদী সংগঠনের। তো এখন আপনার এখন দেশে ফিরে যেতে সমস্যা কেন? তখন তো আওয়ামী লীগ ছিল, ওরা জানতে চাইবে যে তখন তো আওয়ামী লীগ ছিল, এখন তো আর আওয়ামী লীগ নাই, তাহলে এখন আপনার লাইফ ডেঞ্জার কেন? কি সমস্যা আপনার? এইটা কিন্তু আপনাকে এক্সপ্লেন করতে হবে, বুঝতে পারছেন? অ্যারেস্ট ওয়ারেন্ট এবং গভর্নমেন্টে মনে করে আমরা আওয়ামী লীগের দলাল বলে দলালে করছে, মানে মামলা ঢুকিয়ে দিয়েছে। মামলাও আমি স্টুডেন্ট লাইফ থেকে রাজনীতি করতাম, ছাত্র সেনা সংগঠন। ওকে, তো সেম গ্রান্টে নানি ব্যারিস্টার সাহেব আমার বাইরে নানি আপার কোর্টে দিলাইছে, কোর্টের গ্রান্ট স্টিল সাইন দার এখন ওই গ্রান্ট লেটার আইছে না বা খামার সমস্যা। ওকে, তো এটা নির্ভর করবে যে আপনি পারসিকিউটেড হয়েছিলেন বাই দ্য আওয়ামী গভর্নমেন্ট, এবং আওয়ামী গভর্নমেন্ট এখন নাই, কিন্তু আপনার বিরুদ্ধে মামলা হয়েছিল, আপনি বলতে চাচ্ছেন সেই মামলাগুলো যদি এখনও থাকে, সেগুলো যদি অ্যাক্টিভ থাকে, এবং সেই মামলাগুলো যদি আপনার যাওয়ার পরে যদি ডিটেন হওয়ার কিংবা আপনাকে অ্যারেস্ট করে আপনাকে যদি তারা নাজেহাল করতে চায়, সেই ধরনের কোনো সিচুয়েশন যদি থাকে, তাহলে কিন্তু স্টিল আপনার ফেয়ার অফ পারসিকিউশন আছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার কেস আছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার জাজ যদি মনে করে যে ইয়েস আপনার এখনও কেস কন্টিনিউশন আছে, এবং সেই কেসগুলোর কারণে যদিও আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু এই গভর্নমেন্টও সেটার অ্যাকশন নেবে সেই কেসের জন্য, এবং অ্যাকশন নিলে আপনি সেক্ষেত্রে আপনার লাইফ রিস্ক হবে। এই ধরনের যদি সার্কামস্টেন্স থাকে, তাহলে কিন্তু আপনার কান্ট্রি এক্সপার্ট রিপোর্ট যেটা বলেছেন সেটা রাইটলি আপনি করেছেন। এছাড়া আপনি কেসগুলোর যে ডকুমেন্ট ছিল সেগুলো আপনার এই অ্যাপিল স্টেজে দিতে হবে আপনাকে, এবং আপনার যে কি বলে ওর নাম এভিডেন্সগুলো, এগুলো অ্যাপিলে দেবেন, দিয়ে আপনি চেষ্টা করবেন, এবং গুড লাক টু ইউ। থ্যাংক ইউ। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন ভাইয়া। জি, আমার নাম মোহাম্মদ এনামুল, আমি লন্ডন থেকে বলছিলাম। জি, হচ্ছে কি আমার ওয়াইফের জন্য আমি ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি, সিটিজেনশিপের জন্য। তো আমার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে দিছি সাকসেসফুলি, এবং ফিটাও পে করে দিছি, এবং বায়োমেট্রিকের জন্য অ্যাপয়েন্টমেন্টও নিয়ে নিছি। এখন হচ্ছে কি আমরা যত ডকুমেন্ট রিকোয়ারমেন্ট ছিল সব ডকুমেন্ট আপলোড করছি। আপলোড করার পর আমি মানে ওই স্ক্রিনে আসছে যে সাকসেসফুলি আপলোডেড, বাট আমরা ইমেল কনফার্মেশনটা পাই নাই যে ডকুমেন্টগুলি আপলোড হয়েছে, তারা পাইছে। ওকে, এখন ওই আমরা তো মানে সোমবারে যাবে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য, বায়োমেট্রিক দেওয়ার জন্য। এখন আমরা কি করবো? কি ইমেলের জন্য ওয়েট করবো, না চলে যাব ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার? আচ্ছা, আপনি আপলোড করেছেন, আপলোড করার পরে আসলে কোনো কনফার্মেশন আসে না, কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন? অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। বেশ, তাহলে অ্যাপয়েন্টমেন্টের যেটা আছে ওই অ্যাপয়েন্টমেন্টের ওইটা প্রিন্ট আউট করে নিয়ে আপনার অরিজিনাল পাসপোর্ট কিংবা যদি আপনার থাকে বিআরপি, সেটা নিয়ে আপনি চলে যাবেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? আচ্ছা, তারা কাগজ মানে আপলোড করছে, তারা যে আপলোডের কাগজগুলো পেয়েছে, এটা কনফার্মেশন দরকার না? ওরা কনফার্মেশন ওটা আপনি প্রিন্ট আউট করে ফেলবেন। আপনি যখন সাবমিট করবেন তখন সাবমিট হয়েছে এবং একটা সিরিজ অফ ওইগুলো যে আপলোড হয়েছে এইটা কিন্তু আপনি প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন, এবং সেই প্রিন্ট আউটই প্রমাণ করে যে আপনি সাবমিট করেছেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। জি, আমি শুনতে পাই, বলে যান আপনি। যে আমার মেডিকেল গ্রাউন্ডে কি আমার অটিজম, সো আমি ডক্টরদেরকে চিঠি দিয়েছিলাম, আমি এক্সাম দিতে পারতাম না। হ্যাঁ, সো তারা আমার অ্যাপ্লিকেশন রিফিউজ করে দিয়েছে, এটা কিন্তু অ্যাকসেপ্ট করছে না। তারা আমার এবার কইছে আমি এক্সটেনশন করবার দেয়। সো আমার এক্সপায়ার আমার
আমার ভিসা এক্সপায়ার হয় 2027 সো আমি তার এখন এনএইচএস শীতে পারে অ্যাপ্লাই করছি, আমি এক্সটেনশন করেছি আমার ভিসা, এখন আমি কিতা করতাম পারি। আপনার কত বছর হয়েছে এই আপনি কি 10 ইয়ার্স রুট সেটেলমেন্টে? জি, আমি 10 ইয়ার্স সেটেলমেন্ট আসলাম, স্পাউস আছে। আচ্ছা, তারপরে আপনি কি অ্যাপ্লিকেশন করেছিলেন? আইএলআর দেন, বিকজ আমার একটা অটিজম, আমি এক্সাম লাইভেন দিয়ে কেটে করতে পারতাম না, করি তারা আমার অ্যাকসেপ্ট করছেন আমার আইএলআর। ওকে, তা আপনি ডক্টরের কাছ থেকে কি একটা ফর্ম কমপ্লিট করে এনেছিলেন? জি, আমি ফর্ম কমপ্লিট করেছি, আমার ডক্টরের লেখা দিয়েছে, আমি এক্সাম দিতে পারতাম না, তো তারা আমার হিস্ট্রি টুকে করছে, আমি স্কুলে গেছিলাম ছোট থাকতে, সেখানে আমি পারতাম না, ওটা রিজন দিয়েছে আমারে। তাহলে অ্যাপিলেট দিয়েছে আপনাকে? চিনা কোনটা দিচ্ছে না আমারে, কিন্তু আমার যে ভিসা তারা কইছিল 14 দিনের ভিতরে যদি আমি এক্সটেনশন করি না আমার ভিসা কাটিয়ে নেব তারা। তাহলে এখন আমার ভিসা তারা অ্যাকসেপ্ট করছে, আমি 14 দিনের ভিতরে আমি এক্সট্রা ফি দিছি, তো তারা আমার ভিসা 2 ইয়ার্স ভিসা দিছে। 2 ইয়ার্স? জি, লিমিটেড ভিসা। লিমিটেড ভিসা দিয়েছে, কিন্তু এটা তো অন্যায় করছে আপনার প্রতি, বুঝছেন? এটা বিষয় আমি কিন্তু করতাম পারবো নি। অ্যাপিলেট তো দেয়নি না, আবার 2 বছরের ভিসা দিয়ে দিয়েছে। যে আমার তারা আমার ফার্স্ট আমার বেনিফিট সবটা দিয়েছে, এখন আমার বেনিফিটও কাটিয়ে দিয়েছে। ও বেনিফিটও কেটে ফেলছে? জি, এখন কি করণীয় কি আমি বুঝতাম পারলাম না। তাহলে তো আপনার সিচুয়েশন তো ভেরি ডিফিকাল্ট মনে হচ্ছে। এখন আপনি যেটা করবেন, হোম অফিসকে আপনি আবার চিঠি লিখতে পারেন, বুঝছেন, যে এটা ভেরি আনফেয়ার, তা তোমরা রিকনসিডারেশন করে এটা আমাকে আইএলআর দাও, কারণ এটা তো ডক্টর লিখেছিল যে যেমন ডক্টরের কমপ্লিটলি লিখে সুন্দর করে লিখেছে, আমি এক্সাম দিতাম পারতাম, মেন্টাল হেলথ বলা নাই। না, এটা ঠিক করেনি ওরা, এটা রং। আর আমার অটিজম, আমি বুঝি কম। না, অটিজম হলে এটা কমপ্লিশন করা মুশকিল, তাদের সমস্যা থাকে, বুঝছেন। তো শুধু আপনার এই প্রবলেমটা আপনি যে কোনো লয়ারের কাছে যে 1-to-1 বুঝে সুঝে কিছু একটা করেন, এটা আমি চেষ্টা করছি, আমি হয়তো পরে ডিসকাস করবো। এখন আসসালামু আলাইকুম দর্শক, আবারও শুভেচ্ছা, স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইনি অধিকার থেকে। শুধু দর্শক, এই আইনি অধিকার অনুষ্ঠানটি আমি দীর্ঘ 14 বছর ধরে করছি এবং আপনার কমিউনিটির জন্য আমি সেবা দিয়ে যাচ্ছি। এছাড়াও আমার আরও কয়েকজন কলিগ, তারাও অন্যান্য দিনে আসেন এবং ওনারাও আপনাদের সেবা দিয়ে যাচ্ছেন। এবং এই অনুষ্ঠানটার মেন যে অবজেক্ট, সেটা হচ্ছে যে কমিউনিটির যারা বাসায় বসে টিভিতে এই প্রোগ্রাম দেখছেন, তাদের যদি কোনো ব্যাপারে যদি জানার প্রয়োজন থাকে, লিগ্যাল ব্যাপারে, ইমিগ্রেশন বলেন, ফ্যামিলি বলেন, ডিভোর্স বলেন, বেনিফিট বলেন, যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে কিন্তু কোশ্চেন করতে পারবেন এবং আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রত্যেক শনিবার দুপুর 12টায় এই অনুষ্ঠানটি হয়ে থাকে। আমি সাধারণত সপ্তাহে তৃতীয় সপ্তাহে, মাসের তৃতীয় সপ্তাহে আমি সাধারণত আপনাদের সঙ্গে আসি, এসে আমি অনুষ্ঠানটা করি এবং আপনাদেরকে প্রশ্নগুলো নিয়ে থাকি। তো এবার আমি কলে চলে যাব, যে কল না থাকে, আমি যে ডেনিস ইমিগ্রেশন সিস্টেমটা এখানে ইন্ট্রোডিউস করতে যাচ্ছে এবং অ্যাসাইলাম সিকারদের উপরে মূলত এটা এই চেঞ্জটা আসবে। এবং কল আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আপনি টিভির ভলিউমটা মিউট করে দিয়ে আমাদের সঙ্গে কথা বলুন, আমরা শুনতে পাবো। ওয়ালাইকুম আসসালাম। কামরুল হাসান ভাই, আমার একটা কোশ্চেন আছে। আলহামদুলিল্লাহ, ভালো আছি। সিটিজেনশিপ লাগে অ্যাপ্লাই করতাম, বাট আমি আইএলআর পাইছি লাস্ট মান্থ। আমার একটা প্রবলেম হয়েছে, আমি একবার ওভারস্টে আসলাম, সো আমি ওটা নিয়ে একটা ওয়ারি আছি যে এটা কোনো এফেক্টেড করবো কিনা। প্রথম হচ্ছে যে আপনাকে কিন্তু 1 বছর আইএলআর থাকতে হবে, তারপরে আপনি কোয়ালিফাই করবেন। টোটাল 5 ইয়ার্স ইনক্লুডিং 1 ইয়ার আইএলআর। তো আমার মানে ওয়াইফ বাচ্চা বিদেশ লাগে, ও বেশি যে আমি মানে আইএলআর পাই। ও জি, তাহলে আপনি এক্সাম্পটেড, আপনাকে আইএলআর এর উপরে 1 বছর থাকা প্রয়োজন নাই।
তো আপনি কিভাবে এসেছিলেন এদেশে? আমি 2015 স্পাউস ভিসা এসেছিলাম। পরে আপনার আমার ওয়াইফের 18,600 আসছিল না, এর জন্য আবার আমাকে 10 ইয়ার রুটে দিয়ে দিয়েছিল। জি, এছাড়া তো আর কোনো সমস্যা নাই। আমি 2008 ওয়ার্কিং হলিডে মেকার ভিসা আসছিলাম, তখন আসার পরে ওই আর্টিকেল 8 ক্লেম করি, বাট ওইটা রিফিউজ হয়ে যায়। তারপর ওই 2 বছর আমি ওভারস্টে করি, তারপর ওইখানে বিয়ে করার পরে দেশ থেকে নিয়ে চলে আসি আর কি। ওকে, তো এখন 11 নভেম্বরে আসলে বেশ কিছু চেঞ্জ আসছে, তো সেই চেঞ্জটা ওরা কিভাবে এই আপনাদের ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন ক্ষেত্রে এরা কিভাবে নেবে আমি জানি না। তবে যদি ক্রিমিনাল কনভিকশন থাকে এবং সে 12 মান্থের বেশি ক্রিমিনাল কনভিকশন থাকে, তাহলে কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশন রিফিউজ হবে, ন্যাচারালাইজেশন আপনি যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন। কিন্তু আপনি লাকি যে আপনার ক্রিমিনাল কনভিকশন নাই, এবং সেই সঙ্গে এটাও বলা হয়েছে যে যারা ব্রিচ করছে এই ইউকেতে আসার পরে, সেটাও কিন্তু তারা অ্যাপ্লিকেশন, যে কোনো অ্যাপ্লিকেশন করার সময় তারা কিন্তু সেটাও দেখবে। তো আপনি যেটা করবেন, যখন অ্যাপ্লিকেশন আপনি করবেন, তখন আপনি আপনার যে আপনি যে আসছিলেন এবং আপনি যে অবরেস্টে করে ফেলেছিলেন, সেটা কিন্তু আপনাকে আপনার অ্যাপ্লিকেশনে দিতে হবে। কারণ ওইখানে অনেক প্রশ্ন থাকে, ক্রিমিনাল কনভিকশন, সিভিল জাজমেন্ট, এগুলো থাকে। কিন্তু আপনার এটা যদি কোথাও নাও আসে, তাও আপনি ওখানে দিয়ে দেবেন অ্যাপ্লিকেশনের ভিতরে যে আপনি একসময় আপনি এন্টি ক্লিয়ারেন্স নিয়ে এসেছিলেন ওই SBS যেটা, সেটাই সেই সেক্টর বেস স্কিমে, এবং পরবর্তীতে 2 বছর পরে আপনি অবরেস্ট হয়ে গেছিলেন। তো এটা আসলে বিয়ন্ড ইউর কন্ট্রোল। এইভাবে আপনি তাদের কাছে অ্যাপোলাইজ হবেন, দিয়ে ওইভাবে চিঠি দেবেন, এই অ্যাপ্লিকেশনের ভিতরে দেবেন, তাহলে হয়তো বা আপনার অ্যাপ্লিকেশন কোনো সমস্যা হবে না। অন্য রিকোয়ারমেন্টসগুলো যদি স্যাটিসফাই করতে পারেন, তাহলে অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। তবে এই যে অবরেস্টেটা, এটা আসলে ন্যাচারালাইজ কিন্তু কোনো সমস্যা নাই, যে আপনি কিন্তু এই 5 বছর আপনি যে কন্টিনিউয়াসলি আছে রেসিডেন্স কনডিশন, সেইগুলো তারা দেখবে। অথবা এখানে সমস্যা হবে না আশা করি, তারপরেও এটা আপনি ডিসক্লোজ করে দেবেন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ফর ইউর কল। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, শুনতে পান আমাকে? কলার শুনতে পান? আমাকে কি শোনা যাচ্ছে? জি আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। আপনার কোশ্চেনটা করুন প্লিজ। ছিল এই যে রাইট টু বাই নিয়ে প্রপার্টি। রাইট টু বাই, জি। বেসিক্যালি আমরা একটা প্রপার্টি কিনতে চাইছি রাইট টু বাই মাধ্যমে। তবে আমার আম্মা ওনার হলো উনি রিটায়ার্ড এজ, তো এখানে কি গিফট অফ ভিজিটের কিভাবে এটা করা যায়, বা এইটা সম্বন্ধে যদি একটু আলাপ করতেন আমাদের একটু উপকার হতো আর কি। হ্যালো, মর্গেজ আছে নাকি আপনারা ক্যাশ বায়ার? নাকি ওনার বয়স অ্যারাউন্ড 60, তো উনি তো আপনার ধরেন ওনার যে ইনকাম রিটায়ারমেন্ট এটা দিয়ে তো ওরা 50,000 এরকম আপনার মর্গেজ অফার একটু বেশি দেয় না লেন্ডাররা। তো যদি ফ্যামিলি ফ্রেন্ডস এরা হেল্প করতে চায় গিফট ডিপোজিট হিসেবে, এটা কিরকম, এটা কি সম্ভব বা এটা কিভাবে? হ্যাঁ, যদি কোনো ছেলে মেয়েরা যদি ওনাকে হেল্প করতে চায়, এবং সেই মানিগুলো যদি ডেফিনেটলি যারা দিবে তাদের সোর্স অফ ইনকাম থাকতে হবে, যে তারা কিভাবে ওই মানিটা, সে এক্সাম্পল 10,000 মানি দিবে। প্রথম কথা হচ্ছে সেই মানিটা তার ব্যাংক অ্যাকাউন্টে আসতে হবে, আপনার আমার ব্যাংক অ্যাকাউন্টে আসতে হবে, এবং তাদের লিখিত দিতে হবে যে এই মানিটা আমরা গিফট দিয়েছি, এবং সেই গিফট একটা ডিক্লারেশন থাকবে, সেটা সলিসিটরের সামনে যে সিগনেচার করতে হবে। ইউনিভার্সাল ক্রেডিটে আছে প্রপার্টিটা কেনার পরে কি ওনার ইউনিভার্সাল ক্রেডিটে কি সমস্যা হতে পারে, বা একটা প্রপার্টি থাকলে কোনো সমস্যা নাই, উনি নিজে তাকে ওইটা যদি বলেন তাহলে শুনতাম। তো ইউনিভার্সাল ক্রেডিটে প্রপার্টি সংক্রান্ত ব্যাপারে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে বাসায় থাকছে ওইটা কোনো সমস্যা না, কিন্তু সেকেন্ড প্রপার্টি থাকলে সেটার ইকুইটি আছে কিনা এবং সেখান থেকে ইনকাম আছে কিনা এটা আপনাদেরকে ডিসক্লোজ করতে হবে, এবং যদি না করেন তখন এটা আপনার ব্রিচে পড়ে যাবেন।
আর যেহেতু উনি ইউনিভার্সাল ক্রেডিটে আছে, এখন প্রশ্ন হচ্ছে যে উনি যদি কিনতে চায়, উনি যে ইউনিভার্সাল ক্রেডিট ওইটাকে উনি শো করতে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যে মানিগুলো আসবে সেই মানিগুলো তো ওনার অ্যাকাউন্টে আসবে। ওনার অ্যাকাউন্টে আসলে তো তখন এই ইউনিভার্সাল জব সেন্টার জানতে পারলে তো প্রবলেম হবে। তখন আপনাদেরকে বোঝাতে হবে যে এগুলো মূলত উনি গিফট পেয়েছেন এবং এইটা দিয়ে উনি মূলত এই বাসাটা মানে বাই টু লেট কিনতে চাচ্ছেন। তো সরি উনি কিনতে যাচ্ছেন এবং সেটা যেহেতু কাউন্সিলের, তো কাউন্সিলের কাছ থেকে পারমিশন নিয়ে, তো সেইভাবে দিয়ে আপনার কিন্তু গিফটের ডকুমেন্ট থাকতে হবে এবং যে গিফট দিচ্ছে তার সোর্স অফ ইনকাম কি সেগুলো দিতে হবে এবং যে গিফট দিচ্ছে তার একটা ডিক্লারেশন দিতে হবে, তার কপি পাসপোর্ট দিতে হবে, ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। এইভাবে যদি দেয়া যায় তাহলে হয়তো ওই মানিগুলো ইউজ করা যাবে। আর সেকেন্ড যে প্রবলেম সেটা হচ্ছে যে ইউনিভার্সাল ক্রেডিটের সঙ্গে জব সেন্টারের সঙ্গে সেইটা আপনারা জব সেন্টার, কারণ মানি যখন লার্জ অ্যামাউন্ট আসবে ওনার অ্যাকাউন্টে তখন জব সেন্টার বলতে হবে যে উনি এইটা গিফট নিয়েছেন এবং এটা মূলত বাড়ি কেনার জন্যে। এইভাবে তারা ক্লিয়ারিফাই করতে হবে, তা নাহলে কিন্তু ওরা যদি জানতে পারে যে লার্জ অ্যামাউন্ট আছে তখন এটির এক্সপ্লেনেশন চাইতে পারে এবং এক পর্যায়ে যে হয়তো ওনার ইউনিভার্সাল ক্রেডিট বন্ধ হয়ে যেতে পারে। অতএব আপনারা এইভাবে সতর্ক থাকবেন। ধন্যবাদ আপনার করার জন্য। তো আমি ডেনিস স্টাইলে যে ইমিগ্রেশন সিস্টেম ইউকেতে ইন্ট্রোডিউস হতে যাচ্ছে এবং এটার একটা ঘোষণা এই মাসের শেষেই আসছে, তো সেটা নিয়ে আমি আলোচনা করছিলাম এবং কল পাচ্ছিলাম, সেই জন্য আমি কলে চলে যাচ্ছিলাম। কল যদি না থাকে তাহলে আমি আলোচনাটা কন্টিনিউ করব। তো ডেনিস স্টাইলের যে ইমিগ্রেশন সিস্টেমের কয়েকটা বিষয় রয়ে গেছে। তার ভিতর প্রথম হচ্ছে যে যে ফ্যামিলি রিউনিয়ন যে পলিসি আছে এটার উপর একটা চেঞ্জ আসবে এবং অলরেডি কিন্তু এটার উপরে চেঞ্জ আসছে এবং এটা কিন্তু হোল্ড করে রেখেছে যে ফ্যামিলি রিউনিয়নের অ্যাপ্লিকেশনগুলো আর নেওয়া হচ্ছে না কিংবা সেই অ্যাপ্লিকেশনগুলো প্রসেস হচ্ছে না। তো এই ফ্যামিলি রিউনিয়ন ইউকেতে যে সিস্টেম কিংবা যেটা বলা হয় সেটা হচ্ছে যে কেউ অ্যাসাইলাম গ্রান্টেড হলে, তো যখন সে ইউকেতে চলে আসে সেই সময় আসার আগে যদি সে ম্যারিড থাকে এবং তার চিলড্রেন থাকে আন্ডার এজ, তাদেরকে ফ্যামিলি রিউনিয়নের মাধ্যমে তাদেরকে নিয়ে আসতে পারবে তার সঙ্গে জয়েন করার জন্য। এবং এই অ্যাপ্লিকেশন, এই আইন কিন্তু দীর্ঘদিন ধরে এখানে চলছে ইউকেতে এবং সেটা কিন্তু এই রিসেন্টলি এটা কিন্তু পুট অন হোল্ড করা হয়েছে এবং এটার উপরে বিভিন্ন রকমের চিন্তাভাবনা করা হচ্ছে যে কী করা যায়, যে এটা টোটালি বন্ধ করে দেওয়া হবে নাকি পুট অন হোল্ড রয়ে গেছে, মানে নতুন অ্যাপ্লিকেশন নিচ্ছে না কিংবা প্রসেস করছে না। তার ভিতরে আমরা এটা জানতে পারলাম যে ড্যানিশের যে ইমিগ্রেশন মডেল সেখানে বলা হয়েছে যে যদি কোনো অ্যাসাইলাম সিকার যদি রিফিউজি স্ট্যাটাস গ্রান্ট হয় তাহলে সে 3 বছর তাকে বেনিফিট নিতে পারবে না এবং তার যে ফ্যামিলি রিউনিয়নের জন্য অ্যাপ্লিকেশন করবে এবং তার স্পাউসও 3 বছর পর্যন্ত বেনিফিট নিতে পারবে না। এটা একটা বিষয় দেখানো হয়েছে। সেকেন্ড যেটা আছে যে অ্যাসাইলাম সিকারদের রিফিউজি স্ট্যাটাস দিলে এখানে 5 ইয়ার্স দেওয়া হয়, দেওয়ার পরে 5 ইয়ার্স কমপ্লিট করার পরে তারা সেটেলমেন্ট কিংবা ইনডিফিনিট পেয়ে থাকে। এখন ডেনিস ইমিগ্রেশন মডেলে বলা হয়েছে যে সেখানে তারা টেম্পোরারি স্টে পারমিশন পেয়ে থাকে এবং এখানেও হয়তো বা টেম্পোরারি স্টে পারমিশন দেবে 5 বছর পরেই যে তাদেরকে যে সেটেলমেন্ট দেওয়া হয় সেটা আর হয়তো বা থাকবে না। ইউকেতেও হয়তো 10 বছর পরে তাদেরকে হয়তো সেটেলমেন্ট পেতে হতে পারে কিংবা আরও বেশি সময় ধরে তাদের থাকা লাগতে পারে। অতএব 5 ইয়ার্স পরে যে সেটেলমেন্টে পায় এটা 10 ইয়ার্স করার ব্যাপারে কিন্তু অলরেডি আমাদের শাবানা মাহমুদ, উনি যে এই মুহূর্তে হোম সেক্রেটারি আছে, উনি কিন্তু লেবার পার্টির যে কনফারেন্স হয়েছিল সেখানে কিন্তু উনি ডিসক্লোজ করেছিল। এখন আবার এটি নিয়ে আবার আলাপ আলোচনা হচ্ছে এবং বলা হচ্ছে যে অ্যাসাইলাম সিকাররা যদি গ্রান্ট হয় তাদেরকে 10 বছর অপেক্ষা করতে হবে, ফ্রম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স অপেক্ষা করতে হবে তাদেরকে আইএলআর কিংবা সেটেলমেন্ট পেতে। আর ডেনিস স্টাইলে আরেকটা জিনিস আছে, যদি বাইরের কোনো রেজিমের দ্বারা যদি ওই দেশের কোনো যদি পারসিকিউশন হয়ে থাকে, যেমন এই সিরিয়ায় ছিল, তো এখন সেই যে
রেজিম সেটা তো এখন উৎখাত হয়ে গেছে, সেটা আর নাই। এখন সিরিয়া তো এক ধরনের মুক্তই বলা যায়, কারণ আসাদ তো দেশ ত্যাগ করে পালিয়ে গেছে এই রাশিয়াতে। এখন তা এই ধরনের সিচুয়েশনে দেখা যাচ্ছে যে যাদেরকে টেম্পোরারি স্টে দেওয়া হয়েছিল তাদেরকে বলা হয়েছে যে তারা আর এক্সটেনশন পাবে না, তারা তাদের দেশে ফিরে যেতে হবে, যেহেতু ফিয়ার অফ পারসিকিউশন নট এক্সিস্ট। ঠিক একইভাবে এখানেও এটা করার চিন্তাভাবনা করা হচ্ছে যে ইউকেতেও টেম্পোরারি বেসিসে দেওয়া হবে এবং এক্সটেনশনের সময় তারা রিভিউ করবে, রিভিউ করে দেখবে যে তাদেরকে কন্টিনিউ আবার এক্সটেনশন দেবে নাকি তাদেরকে এক্সটেনশন না দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। অতএব অ্যাসাইলাম সিকার যারা তাদের জন্য আসলে এই চেঞ্জগুলো আসছে। আর একটা বিষয় যে অ্যাসাইলাম সিকারদেরকে আর হোটেলে রাখা হবে না, তাদেরকে ব্যারাকে নিয়ে যাওয়া হবে এবং অলরেডি 2টা ব্যারাক, যেসব সোলজারদের যেসব ব্যারাক অ্যাবেন্ডেন্ট ছিল সেই 2টা ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছে প্রায় 900 মেনদেরকে, এবং ভবিষ্যতে এটা কার্যকরী হবে সেটা অলরেডি আমরা ইমপ্লিকেশন দেখতে পেয়েছি। আরেকটা ইম্পর্টেন্ট আপডেট দেবো, যারা বেনিফিট নিয়ে থাকেন কিংবা বেনিফিটের উপর একটা ইম্পর্টেন্ট আপডেট দেবো এবং ভেরি গুড নিউজ দেবো। সেটা হচ্ছে যে 2 চাইল্ড বেনিফিট ক্যাপ, সেটা তোলার একটা চিন্তাভাবনা করছে আমাদের যে ট্রেজারার, উনি হচ্ছেন র্যাচেল রিফ, উনি এই মুহূর্তে ট্রেজারি হিসাবে আছেন। তা রিসেন্টলি উনি ঘোষণা দিয়েছেন যে 2 চাইল্ড বেনিফিট ক্যাপ যেটা তুলে ফেলতে চাচ্ছেন উনি। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে 2 চাইল্ড বেনিফিট ক্যাপটা কী এবং এটা কিভাবে বেনিফিট যারা পায় তাদের উপরে এফেক্ট করে থাকে। 2 চাইল্ড বেনিফিট ক্যাপটা হচ্ছে যে 2 বাচ্চার অধিক, তার মানে 3rd বাচ্চা, 4th বাচ্চা, 5th বাচ্চা আপনার যদি থাকে লার্জ ফ্যামিলিতে, তাহলে 3rd, 4th, 5th বাচ্চার জন্যে মূলত কোনো বেনিফিট পাওয়া যাবে না। শুধুমাত্র 1st এবং 2nd চিলড্রেনের জন্যই মূলত বেনিফিট দেওয়া হবে, 3rd, 4th, 5th বেনিফিট দেওয়া হবে না। এটা এপ্রিল 2027-এ এটা ইন্ট্রোডিউস করা হয়েছে এবং বলা হচ্ছে যে আফটার এপ্রিল 2027-এর পরে যে বাচ্চাগুলো জন্ম নেবে, 3rd বাচ্চা, 4th বাচ্চা, 5th বাচ্চা, তাদেরকে আর এই বেনিফিটের আওতায় আনা হবে না। অতএব তারা বাবা মা যে ইউনিভার্সাল ক্রেডিট পেলে বাচ্চাদের যে এলিমেন্ট মাত্র 1 আর 2 বাচ্চার এলিমেন্ট হিসাবে পাবে, 3rd, 4th, 5th বাচ্চার এলিমেন্ট হিসাবে পাবে না। এটা আসলে 2017 কনজারভেটিভ পার্টি এসে এটা ইন্ট্রোডিউস করেছে। এটা নিয়ে খুবই আলোচনা সমালোচনা হচ্ছিল এবং এটার কারণে অনেক পরিবার তারা পভার্টির ভিতরে দিয়ে যাচ্ছিল, অনেক চিলড্রেন তারা পভার্টির ভিতরে, পভার্টি হচ্ছে যারা দারিদ্র্যসীমার নিচে দিয়ে তারা চলছিল, দারিদ্র্যসীমার ভিতর দিয়ে যাচ্ছিল, তারা দরিদ্রের ভিতরে তারা পড়ছিল, দরিদ্রের যে ডেফিনেশনের ভিতরে। অতএব এটা যদি তুলে ফেলা হয় তাহলে কিন্তু এক একটা ফ্যামিলি প্রত্যেক বছরে এই 3rd, 4th, 5th বাচ্চার জন্য দেখা যাচ্ছে প্রায় 3,500 পাউন্ড তারা সারা বছরে অ্যাডিশনাল মানি পাবে। তো র্যাচেল রিভস উনি বলতে চাচ্ছেন যে লার্জ ফ্যামিলি কারণে এই যে বাচ্চাগুলো তারা কেন পেনালাইজ হবে, তারা তো কোনো দোষ করে নাই। তার মানে একটা ফ্যামিলিতে লার্জ ফ্যামিলি বলেই তাদেরকে বেনিফিট দেওয়া হবে না, অথচ ওই বাচ্চাগুলোর পিছনে তো খরচও হবে, ওই বাচ্চার তো ফুড কিনতে হবে, ওই বাচ্চার জন্য তো মিল্ক কিনতে হবে, বাচ্চার তো ক্লথিং কিনতে হবে। তো এইসব বিষয়গুলো চিন্তাভাবনা করে র্যাচেল রিভস উনি ঘোষণা করেছেন যে উনি এই মাসে বোধহয় বাজেট ঘোষণা করবেন, সেখানে এই বিষয়টা আনবেন, আনার পরে এটা তুলে দেওয়া হবে, যেটা এপ্রিল 2027-এ কনজারভেটিভ পার্টি ইন্ট্রোডিউস করেছিল এবং সেটার কারণে অসংখ্য চিলড্রেন তারা দারিদ্র্যসীমার নিচে চলে গিয়েছিল, অসংখ্য ফ্যামিলি তারা স্ট্রাগল করছিল বাচ্চাদেরকে ঠিকমতো ফুড কিনতে, তাদের মিল্ক কিনতে, তাদের যে ক্লথিং এগুলো কিনতে। অতএব এটা যদি ওপেন হয় তাহলে কিন্তু এই যেসব বাচ্চারা এই দারিদ্র্যসীমার নিচে আছে তারা কিন্তু দারিদ্র্যসীমার থেকে বেরিয়ে আসতে পারবে। তো এটা আসলে ইউনিভার্সাল ক্রেডিট যারা পেয়ে থাকেন তাদের জন্য একটা খুবই গুড নিউজ এবং এটা সংক্রান্ত ব্যাপারে এন্ড অফ দিস মান্থ আপনারা কিছু একটা জানতে পারবেন।
এবং আপনারা অপেক্ষা করুন এবং এই সংক্রান্ত ফাইনাল যে ডিসিশন আসবে তখন আবারও আমরা এনটিভির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর আরেকটা আপডেট দেব, সেটা হচ্ছে যে 82 জব ক্রিয়েট করা হচ্ছে, যেটা মিড স্কিল জব। কারণ আমরা জানি যে 22 জুলাই 2025-এ স্কিল ওয়ার্কার উপরে পরিবর্তন এসেছে এবং 13 মে 2025-এ যে ডিক্লেয়ারটা করা হয়েছিল এই স্কিল ওয়ার্কারের চেঞ্জের ব্যাপারে বলা হয়েছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ইমপ্লিকেশন হচ্ছে। প্রথম ইমপ্লিকেশন 22 জুলাই 2025-এ, আর সেকেন্ড ইমপ্লিকেশন হয়েছে 11 নভেম্বর 2025-এ। তো প্রথমে আমি আসি যে 22 জুলাইয়ের পরে যে অক্টোবরে একটা ঘোষণা দেওয়া হয়, সেটা হচ্ছে যে আমাদের যে ম্যাক মাইগ্রেশন অ্যাডভাইজার কমিটি, তারা একটি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, তারা হোম অফিসকে ইমিগ্রেশন সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন অ্যাডভাইস দিয়ে থাকেন। তারা একটি রিপোর্ট পেশ করেছেন যে এদেশের এখনও লেবার শর্ট আছে, বিশেষ করে 3 to 5 যে আপনার জব গুলো আছে, সেই জবগুলো যেটাকে মিড স্কিল জব বলা হয়। অতএব এটা রিপোর্টে বলেছে যে এই 3 to 5 এই মিড স্কিল জব টাইটেলের জন্যে মূলত ওভারসিজ থেকে এই হায়ার করতে হবে এবং সেটা আন্ডার স্কিল ওয়ার্কারে। তো সেই রিপোর্টটি মূলত একটি গুড ইন্ডিকেশন, কারণ 22 জুলাইয়ের পরে যে কিন্তু লেভেল 6-এই একমাত্র ওভারসিজ থেকে লোক আনা যায়। আর যে দুটা লিস্ট করা হয়েছে, শর্ট লিস্ট, সেখানে ইমিগ্রেশন স্যালারি লিস্ট এবং আরেকটি শর্টেজ লিস্ট, সেটা কিন্তু এন্ড অফ দিস ইয়ার কিন্তু অ্যাবলিশ হয়ে যাবে। এরপরে এগুলো আর থাকবে কিনা তা আমরা জানি না। তো ওই যেটা আমি বললাম যে আপনার মাইগ্রেশন অ্যাডভাইজার কমিটি যে 82 মিড স্কিল জবের কথা বলেছে, সেক্ষেত্রে বলা হয়েছে যে তাদেরকে 3 to 5 ইয়ার্সের ভিসা দেওয়া হবে, তবে তাদের সেটেলমেন্টের ব্যাপারে রিকমেন্ডেশন করা হয় নাই। যদি এটা যদি ইমপ্লিকেশন হয় তখন হয়তোবা তারা চিন্তাভাবনা করবে এবং এটার ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে রিকোয়ারমেন্ট সেটা আরও শিথিল করা হবে। তার মানে এই মুহূর্তে আমরা যে B1 আছে, অতএব ক্ষেত্রে হয়তো A1 হতে পারে, এরকম ধারণা করা হচ্ছে। 3 to 5 ইয়ার্সের ভিসা, এবং তবে আরেকটি জিনিস যে তারা ডিপেন্ডেন্ট আনার ক্ষেত্রে রেস্ট্রিকশন রেখেছে। তবে স্যালারিও হয়তো বা রিজনেবল হবে, যেহেতু এটা 3 to 5 মূলত লেভেল ইনস্টেড অফ 6, কারণ 6 কিন্তু ভেরি ভেরি হাই লেভেল। এবং এটার কারণ হচ্ছে যে এই মুহূর্তে আমরা জানি যে অনেক এই লেবার শর্টেজ রয়ে গেছে। তো এটা যে স্কিল ওয়ার্কারদের জন্য একটা শুভ সংবাদ, যে যেখানে সিনিয়র কেয়ারারদেরকে ওভারসিজ থেকে আনা বন্ধ হয়ে গেছে এবং ইন কান্ট্রি থেকে সিনিয়র কেয়ারার সুইচ করতে গেলে অন্য ক্যাটাগরি থেকে তাদের কিন্তু ওই এমপ্লয়ারের আন্ডারে কিন্তু 3 মান্থস তাদেরকে কাজ করতে হবে, তারপরে তারা পারবে। এবং লেভেল 6 হয়ে গেছে, যেটা বেতন 41,700। তো যে কারণে তারা কিন্তু হিমশিম খাচ্ছিল তারা ওভারসিজ থেকে আনতে, কিন্তু ট্রুলি যে সেখানে কিন্তু লেবার শর্টেজ রয়ে গেছে এবং সেটাকে অ্যাড্রেস করতে যেয়ে কিন্তু মাইগ্রেশন অ্যাডভাইস কমিটি এই রিপোর্টটা দিয়েছে। এটা একটা পজিটিভ রিপোর্ট, তবে এই রিপোর্টটা আগামী বছর জুলাইতে আবার রিভিউ হবে, হওয়ার পরে তারপরে হয়তো বা এটা ইমপ্লিকেশন হবে। এই সংক্রান্ত ব্যাপারে পরবর্তীতে কোনো যদি আপডেট থাকে আবারও এনটিভিতে আপনাদেরকে সেই আপডেটটা আমি দেব। এবার কল আসছে বোধহয়, আমি কল নিয়ে নিই। হ্যালো কলার, কলারকে আমরা হারিয়ে ফেলেছি। তো আপনারা খেয়াল রাখবেন, আপনাদের টিভির ভলিউম মিউট করে সরাসরি আমাদের সঙ্গে কল দিবেন, কথা বলবেন, তাহলে আমরা শুনতে পাবো এবং আপনাদের প্রশ্নগুলোর আমরা উত্তর দিতে পারবো। তো রিসেন্টলি আমি যেটা বলছি যে 11th নভেম্বরে কিন্তু বেশ কিছু চেঞ্জ এসেছে।
তো সেখানে এই সুইটেবিলিটি এবং ক্রিমিনাল কনভিকশন ব্যাপারে কিন্তু চেঞ্জের কথা বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে কারো যদি 12 মান্থের বেশি যদি কনভিকশন থাকে তাহলে কিন্তু 11 নভেম্বর পরে তারা তাদের যে কোনো অ্যাপ্লিকেশনে কিন্তু রিফিউজ হবে এবং সেটা যত পরেই তারা অ্যাপ্লিকেশন করুক। অথচ এইটা কিন্তু আরও ফ্লেক্সিবিলিটি ছিল বিফোর 11 নভেম্বর 2025-এর আগে যেটা ছিল যে যদি কেউ 12 মান্থের বেশি যদি কনভিক্টেড হয়ে থাকে সেক্ষেত্রে যদি সেটা যদি দীর্ঘদিন হয়ে যায় তাহলে কিন্তু সেটা তারা ইগনোর করতো। কিন্তু এখন বলা হয়েছে যে না, যদি 12 মান্থ অ্যান্ড ওভার যদি সব ব্রেকের ভিতরে আমি একটি কল নিয়েছিলাম, সেটা ডোমেস্টিক ভায়োলেন্সের বেসিসে কি কি রিলিফ আছে সেটা নিয়ে আমি আলোচনা করব। তার আগে একটা কল আসছে, এই কলটা নিয়ে নিই এবং যে কলারকে আমি বলেছিলাম সে আনসারটা কিন্তু আমি দেব। তো এই কলটা আমি নিয়ে নিই। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। জি বলুন ভাইয়া। আচ্ছা, আমার দুইটা কোয়েশ্চন আসতো। জি, আমি একটা ফিওর অ্যাপ্লিকেশন করছিলাম। ফিওর অ্যাপ্লিকেশন করেছিলেন? জি, একটা ফিওর অ্যাপ্লিকেশন করছিলাম। জি, তো আমি পয়লা 5 ইয়ার উঠে আসলাম। 5 ইয়ার উঠে কি আপনার আমি 5 ইয়ার উঠে আসলাম পয়লা। হ্যাঁ, বাদে আমার ইনকাম আসতো না, ইনভার্টার ক্রেডিট করতাম কি আমি। বাদে আমি ফিওর অ্যাপ্লাই করছিলাম। জি, মানে 10 ইয়ার। জি, এর বাদে আপনার আমার ফিওর গ্রান্ট হয়েছে। ওর বাদে আপনার ফিঙ্গারপ্রিন্ট যারা দিচ্ছে আমার, ওর বাদে আমি যেদিন ফিঙ্গারপ্রিন্ট দিতাম গেছি ওদিন তারা আমার পাসপোর্ট রাখি গেছে। তখন আমার প্রশ্ন হইল গিয়া, আমি জানতাম চাইলাম তারা যে পাসপোর্ট রাখলো কোন কারণে রাখলো বা কিটা লাগিয়ে রাখলো ওটা জানতাম পারিনি। ফিওভার করার পরে আপনার মেন অ্যাপ্লিকেশন যখন করেছেন তখন আপনি বায়োমেট্রিকের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন এবং সেখানে আপনার অরিজিনাল পাসপোর্টটা রেখে দিয়েছে। এই অরিজিনাল পাসপোর্ট কিন্তু সবসময় রেখে দেয়। আগে তো এটা যখন আমরা পেপারে অ্যাপ্লিকেশন করেছি এই অনলাইনে অ্যাপ্লিকেশনের আগে তখনই কিন্তু এটা ছিল এবং এখনও কিন্তু সেটা আছে। তবে ইদানিংকালে কিছু কিছু অ্যাপ্লিকেশনে দেখেছি যে তারা আর পাসপোর্ট রাখছে না এবং এটা ডিপেন্ড করছে যে কোন সেন্টারে যাচ্ছেন কিংবা কোন অ্যাপ্লিকেশন করছেন সেটার কারণে। অতএব এটা যে আপনার জন্য কোনো খারাপ কিছু সেটা কিন্তু না, কিন্তু এটা কিন্তু একটা সময় পর্যন্ত কিন্তু এটা পুরোপুরি কিন্তু নিয়ম ছিল। তো এটা কিন্তু পুরোপুরি নিয়ম ছিল এবং এখনও কিন্তু এই নিয়মটা আছে, এমন না যে এই নিয়মটা এখন নাই। তো এবং আপনার এটা নেওয়াতে আপনার কোনো ক্ষতি হবে সেটাও কিন্তু না, কারণ যখন আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হবে তখন আপনার পাসপোর্ট কিন্তু ওরা ফেরত দিয়ে দেবে। এখন অনেক সময় যেটা হয় যে পাসপোর্টটা আসতে একটু দেরি হয় কিংবা আসছে না, তখন আপনাকে আপনার লয়ারের মাধ্যমে চিঠি লিখলে তখন কিন্তু তারা এটা দেবে, কি বলে ওর নাম? আমি তো সলিডিটা সব বায়োমেট্রিক দিতে প্রায় 6 মাসের উপরে হয়ে গেছে। তা এটা ডিসিশনের পরে পাঠাবে, ডিসিশনে যখন গ্র্যান্ট হয়ে যাবে তখন আপনার পাসপোর্টটা আপনাকে ফেরত দিয়ে দেবে। অতএব আপনার কি অ্যাপ্লিকেশন এটা? আপনার আমি আসলাম, আপনার স্পাউস আসলাম। তারপরে একটা 10 ইয়ার্সে নাকি এটা 5 ইয়ার্স? আসলাম আমি আপনার 5 ইয়ার উঠে, বাদে আমার ইনকাম আসলো না, বাদে আমি 10 ইয়ার উঠে এবং অ্যাপ্লাই করতে। ওকে, এটা অ্যাট লিস্ট 6 মান্থস আপনার সময় লাগবে, কারণ এই ধরনের অ্যাপ্লিকেশন জি আর 2 মাস অপেক্ষা করলে আমার মনে পেয়ে যেতে পারেন, যেহেতু আপনার ফ্যামিলি আছে সেই কারণে। তাহলে এই এফএলআরএফপি অ্যাপ্লিকেশন যেগুলো 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট, যেখানে হিউম্যান রাইটস জড়িত আছে, এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ডিসিশন নিতে 1 বছর লাগে, 1 বছর কিংবা তারও বেশি লাগে। অডিট করার কোনো কথা না। আপনার ব্রিটিশ বাচ্চা আছে? আপনার ওয়াইফ ব্রিটিশ। এটা কি প্রথম অ্যাপ্লিকেশন নাকি এক্সটেনশন? এটা আপনার পয়লা আমি করছিলাম, পয়লাতে ইন্টারভিউ আপনার পয়লা করছি 5 ইয়ার উঠে আসলাম, বাদে 5 ইয়ার উঠে আমার এক্সাম আসলাম, বাদে আমি 10 ইয়ার উঠে অ্যাপ্লাই করতে পারি। এটা স্যার এটা কি প্রথম করলেন 10 ইয়ার্স রুটে? জি না, সেকেন্ড। আচ্ছা, যাই হোক আপনি লাকি, কারণ যখনই কাপল থাকে, আপনাদের কোনো মেডিকেল কন্ডিশন আছে কারো? জি না। কারণ হচ্ছে যে একটা জিনিস আপনারা মনে রাখবেন, যারা স্পাউস হবে ব্রিটিশ সিটিজেন হিসাবে আসবেন, আসার পরে আপনারা কষ্ট করে আপনাদের ইনকামটা
কন্টিনিউ করবেন অ্যাটলিস্ট 6-7 মান্থ এই ভিসা এক্সটেনশনের সময়, তাহলে আপনারা কিন্তু 5 ইয়ার্সে আপনারা এক্সটেনশন পাবেন, 5 ইয়ার্স পরে আইলার পেয়ে যাবেন। তাহলে আমি পড়ছি এটা সব পয়লা একবার আমি 45 ইয়ার উঠে রাখছিলাম, বাদে যখন আমি আইলার হইতাম তখন আমার ইনকাম আসতো না, তখন আমি আবার ইউনিভার্সিটি দেখলাম বাদে আপনার আমি চিন্তা করছি। তো এই ক্ষেত্রে কিন্তু শুধু কাপল হলে অ্যাপ্লিকেশন কিন্তু রিফিউজ করতে পারে, কারণ ওরা বলবে যে দেয়ার ইজ নো ইনসারমাউন্টেবল অবস্টাকল ফর দ্য ব্রিটিশ সিটিজেন, সে এই আপনি যে অ্যাপ্লিকেন্ট আপনার সঙ্গে আপনি দেশে ফিরে যেতে পারেন। এইভাবে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন রিফিউজ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলি যে আপনারা প্লিজ ইনকাম দেখিয়ে আপনারা আইলারটা নিয়ে নেবেন। এখন তো আমার আর কোনো ইনকাম দেখাইবার কোনো চান্স আর কোনো চান্স নাই। এখন আপনি আল্লাহর উপর ভরসা রাখেন যাতে করে আপনাকে গ্র্যান্ট করে দিয়ে দেয়, যেহেতু আগে একবার গ্র্যান্ট করেছে কিন্তু সেই সময় সিচুয়েশন এক ধরনের ছিল, আর এখনকার সিচুয়েশন কিন্তু ভেরি স্ট্রিক্ট, কিছুটা হোস্টাইল এনভায়রনমেন্ট। তো যে কারণে খুব মোর কেয়ারফুল, আমরা যারা লয়ার এখন যে কোনো ম্যাটার ডিল করি খুব ভেরি কেয়ারফুলি ডিল করি এবং ক্লায়েন্টকে সেইভাবে অ্যাডভাইস দেই। এবং আমি সাধারণত অ্যাডভাইস যেটা দেয় খুব অনেস্ট অ্যাডভাইস দেই এবং খুব প্র্যাকটিক্যাল অ্যাডভাইস দেই, যাতে করে আপনাদের ক্ষতি না হয়। দরকার আমি বলি যে আপনারা একটু কষ্ট করে 6 মাস 7 মাস ইনকাম দেখায় আইলারটা নিয়ে নিতে পারেন। আপনার পয়লা যখন 5 ইয়ার উঠে আমি কাম দেখাইয়া ঠিক আছে আমি এক্সটেনশন করছি 5 ইয়ার উঠে আসলাম, তখন আমি 5 ইয়ার উঠে আইলার পাইবার আগে আপনার আমার ইনকাম নাই, তখন আমি ফিও এবার অ্যাপ্লাই করছি আপনার 10 ইয়ার উঠে মনে হয় করছি, করার বাদে আপনার ডিও এবার গ্রান্ট হয়েছে, ওয়ার বাদে তারা বায়োমেট্রিক নিচ্ছে নেওয়ার বাদে আপনার পাসপোর্টটা কিনছে, এটার মধ্যে আমি কোনো কিছু ওয়ারি করার কথা নেই। পাসপোর্ট রাখার জন্য কোনো অডিট নাই। অডিট হচ্ছে যে আপনি এই 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে গেছেন এবং সেই অ্যাপ্লিকেশন করছেন, আপনাদের কোনো ব্রিটিশ বাচ্চা নাই, সেই ক্ষেত্রে কিন্তু ইদানিংকালে এই ধরনের অ্যাপ্লিকেশন রিফিউজ হচ্ছে। তবে আপনার জন্য পজিটিভ যেটা, আগে এক্সটেনশনের জন্য আগে একবার আপনি 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে ছিলেন, অতএব একটা এক্সটেনশন নিচ্ছেন, তারপরেও আমি বলতে পারবো না, কারণ এখন কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে যায়, কিন্তু আপনাকে রিফিউজ করলে অ্যাপিল রাইট দেবে। ঠিক আছে, গুড লাক টু ইউ, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমি আশা করি একটু কিতার মাঝে পেরেশানির মাঝে আপনি পাসপোর্ট কি করবেন, লাইফই তো প্রেশান, লাইফটাই তো স্ট্রেসফুল, ঠিক না? একমাত্র আমাদের জন্য শান্তির জায়গা হচ্ছে আফটার ডেথ। তার আগ পর্যন্ত এই স্ট্রেস, এই প্রেশান, এই প্রবলেম, ওই প্রবলেম, এটা পার্ট অফ দ্য লাইফ। গুড লাক টু ইউ, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কলার আমার সিনিয়র প্রডিউসার মশিউর বলছে। নেক্সট কলার, হ্যালো, আসসালামু আলাইকুম। কলারকে কি হারিয়ে ফেললাম কিনা কে জানে? জি না। ও আছেন, প্লিজ। আমি ডোমেস্টিক ভায়োলেন্সের উপরে আমার একটা অ্যাডভাইস দিতে হবে, কুইক, তাড়াতাড়ি বলুন। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জি, আমি স্টুডেন্ট ভিসায় আইছিলাম। আচ্ছা, মাস্টার্স প্রোগ্রামে। এখন আমার আর কি পড়ালেখাটা চালাইতে খুব বেশি কষ্ট করে আর কি, দেশটাকে টাকা আনা লাগবে, বুঝছেন? মাস্টার্সের কোর্স 1 বছরের। এখন এমত অবস্থায় আর কি আমার মানে কিতা করা। এখন স্টুডেন্ট, আপনি কি তো পড়াশোনা কমপ্লিট করতে পারেন নাই? জি না, জি না। এই জন্য আপনার তো তেমন কোনো ভবিষ্যৎ নেই এদেশে। যদি আপনি পড়াশোনা করতেন তাহলে হয়তো আপনার জন্য কিছুটা ভবিষ্যৎ হতো এদেশে, কিন্তু যেহেতু আপনি পড়াশোনা করেন নাই, আপনি কোর্স কমপ্লিট না করলে তো আপনি কি বলে, আপনি স্কিল ওয়ার্কারে যেতে পারবেন না। এখন অ্যাসাইলাম হচ্ছে করতে পারেন যদি আপনার ফেয়ার অফ পারসিকিউশন থাকে আপনার কান্ট্রি অফ অরিজিনে, এবং 1951-এর কনভেনশনে বলা হয়েছে মাত্র 5টা গ্রাউন্ডে আপনি অ্যাসাইলাম সিক করতে পারবেন। তার ভিতরে ন্যাশনালিটি, এথনিসিটি, মেম্বারশিপ উইথ এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ, যেগুলো আইডেন্টিটি প্রবলেম থাকে, যেরকম লেসবিয়ান কিংবা গে, তারপরে হচ্ছে রিলিজন আর পলিটিক্যাল ওপিনিয়ন, 5টা গ্রাউন্ডে যদি আপনার ফেয়ার অফ প্রসিকিউশন থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাসাইলাম কোনো ফিস নাই, কিন্তু এখন অ্যাসাইলাম স্ক্রিনিং ইন্টারভিউ, প্রথম ইন্টারভিউ পরে 2 সপ্তাহ পরে কিন্তু ফাইনাল ইন্টারভিউর ডেট দিয়ে দিচ্ছে। অতএব সেইভাবে আপনি প্রিপারেশন রাখেন, আর আপনি যেটা বলবেন তার সাপোর্টে আপনার এভিডেন্স ডকুমেন্টস লাগবে।
ঠিক আছে, ধন্যবাদ আপনার কলের জন্য। এখন আমি চলে যাব ডোমেস্টিক ভায়োলেন্সের উপরে একটি কোশ্চেন ছিল, ব্রেকে নিয়েছিলাম, আনসার দেবো বলেছিলাম ওপেন যখন আমরা কথা বলবো। ডোমেস্টিক ভায়োলেন্সের এটা একমাত্র প্রযোজ্য হচ্ছে যারা স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন কিংবা স্পাউস অফ এ সেটেল পারসন কিংবা পার্টনার অফ এ সেটেল পারসন কিংবা পার্টনার অফ এ কি বলে ব্রিটিশ সিটিজেন কিংবা যারা ইউ সেটেলমেন্টে আছে তাদের স্পাউস কিংবা পার্টনার, আর হচ্ছে যারা প্রোটেকশনে আছে যেরকম রিফিউজি স্ট্যাটাস আছে তাদের পার্টনার কিংবা তাদের পার্টনার কিংবা তাদের স্পাউস। তো এই ধরনের ক্যাটাগরির যারা আমি বললাম, তো তারা যদি এখানে আসার পরে ইন্ডিক্লেন্স নিয়ে আসার পরে যদি তারা ভিকটিম অফ ডোমেস্টিক অ্যাবিউসের শিকার হয় এবং সেটা ফিজিক্যাল হতে পারে, সেটা মেন্টাল হতে পারে, সেটা ইমোশনাল হতে পারে, সেটা আপনার যে কোনো ধরনের হতে পারে, কন্ট্রোলিং হতে পারে, বাইরে যেতে না দেওয়া। কিন্তু এখানে আপনি যেটা বলছিলেন যে তাকে বিয়ে করে নিয়ে আসছে, তাকে কন্ট্রোল করে, তাকে বাইরে যেতে দেয় না, তাকে ইমোশনাল কিংবা বিভিন্নভাবে তাকে টর্চার করা হচ্ছে এবং সেই কারণে তার অপশন কি আছে কিনা। হ্যাঁ, এই ক্ষেত্রে তার অপশন যেটা, সে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য সে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে। তবে অ্যাপ্লিকেশন করতে গেলে যে এভিডেন্সগুলো লাগে সেটা হচ্ছে যে সে ডিউ টু ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে সে যে অ্যাবিউজ হয়েছে সে ডাক্তারকে বলেছিল এই ব্যাপারটা, কিংবা যদি কোনো রকম অ্যাসাল্টিংয়ের ব্যাপার থাকে সে পুলিশকে বলেছিল, পুলিশ সেখানে ভিজিট করেছিল, সে সোশ্যাল সার্ভিসকে বলেছিল। তো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তো যখনই সে যদি পুলিশ ডাকে এবং সেই ক্ষেত্রে যদি পুলিশ তাকে নিয়ে যায় এবং যদি সে পরবর্তীতে যে সে রিফিউজিতে যায় এবং সেক্ষেত্রে কিন্তু কনসিডারেশন অ্যাপ্লিকেশন করতে পারে। কনসিডারেশন অ্যাপ্লিকেশনটা হচ্ছে সে এই যে তার যেহেতু ভিসাটা আছে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড, যখন সে কনসেশনের জন্য অ্যাপ্লিকেশন করবে তাকে 6 মাসের ভিসা দেওয়া হবে উইথ রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড। তার মানে সে রিফিউজিতে থাকতে পারবে, ইউনিভার্সাল ক্রেডিট পেতে পারবে এবং সে সোশ্যাল সার্ভিস থেকে রিফিউজি থেকে যত রকমের সাহায্য এবং তার অ্যাকোমোডেশন এগুলো কিন্তু পাওয়া যাবে যখন সে এই অ্যাপ্লিকেশনটা করে সাকসেস হবে। আর তার অরিজিনাল ভিসাটা কিন্তু থাকবে না এবং পরবর্তীতে তার 6 মাসের ভিতরে কিন্তু ওই পুলিশ রিপোর্ট, তারপরে রিফিউজি লেটার, তারপরে আপনার ডক্টরের কাছ থেকে লেটার, সোশ্যাল সার্ভিসের কাছ থেকে লেটার, এই লেটারগুলো এগুলো দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যেহেতু সে ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছে এবং রিফিউজির শেল্টারে আছে, অতএব এই ক্ষেত্রে তাদের কাছ থেকে একটা লেটার আনলে তার যে 3200 মতো লাগে এই আইলার অ্যাপ্লিকেশনে, সেই আইলার অ্যাপ্লিকেশনের যে ফিসটা সেই ফিসটা কিন্তু তাদের লাগবে না, এটা তাদের কিন্তু এক্সাম্পটেড তারা কিন্তু। তো এবং আমি যেটা বলেছি এই যখন এই প্রথমে যে কনসেশনের এই অ্যাপ্লিকেশনটা মাত্র 1 সপ্তাহের ভিতরে দিয়ে দেবে, তারপরে সে ওই ইউনিভার্সাল ক্রেডিট পাবে, তারপরে রিফিউজি শেল্টার পাবে, অ্যাকোমোডেশন পাবে, তারপরে মেন অ্যাপ্লিকেশন তার এই 6 মাসের ভিতরে করতে হবে। করার পরে অ্যাপ্লিকেশন সাকসেস হলে তখন সে ফ্রি, তখন সে সব ধরনের সুযোগ সুবিধা এই ক্ষেত্রে পাবে। আর যদি কোনোভাবে রিফিউজ করে সেক্ষেত্রে সে অ্যাপিল রাইট পাবে, অ্যাপিলে যেয়েও সে এটা কন্টেস্ট করতে পারবে। তো এই যে ভিকটিম অফ ডোমেস্টিক অ্যাবিউজ যেটা আমি বলেছি, এটা স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন কিংবা স্পাউস অফ এ সেটেল পারসন ছাড়াও আমি ইউ সিটিজেন কিংবা অন্যান্য যে ক্যাটাগরি বললাম তারা এগুলো হতে পারে, কিন্তু স্টুডেন্ট কিংবা স্কিল ওয়ার্কার কিন্তু এই ক্যাটাগরির ভিতরে পড়ে না কিংবা এইটার ভিতরে হয় না যে স্টেট ওয়ে আইলার পাওয়া, সেটা কিন্তু তাদের পক্ষে সম্ভব না। স্কিল ওয়ার্কার কিংবা স্টুডেন্ট তারা কিন্তু এটার ভিতরে পড়ে না। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট কল। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, কলারকে হারিয়ে ফেলেছি বোধহয়। তো আচ্ছা, কলার এসে দেবো। এখন 11 নভেম্বরের যে চেঞ্জগুলো এসেছে সেটি নিয়ে আমার মনে হয় কিছুটা আমরা আলোচনা করতে পারি। 11 নভেম্বরে, তো 11 নভেম্বরের যে চেঞ্জগুলো, প্রথমে যে চেঞ্জটা এসেছে সেটা হচ্ছে যে স্টুডেন্টদের যে মেনটেন্যান্স যে ফিস আছে, সেই স্টুডেন্টদের মেনটেন্যান্স ফিসটা কিন্তু বেড়ে গেছে। বিশেষ করে যারা সিটিতে
সিটিতে যারা পড়াশুনো করবে, সিটিতে যাদের ইউনিভার্সিটি থাকবে, সেই সিটিতে যদি তাদের থাকে, সেই ক্ষেত্রে তাদের যে রিকোয়ারমেন্টস আমরা জানি, মেনটেন্যান্স ফান্ড যেটা আছে, সাবসিডেন্ট ফান্ড, সেটা কিন্তু এখন হয়ে গেছে 1529। তবে এই 1529 এটা কিন্তু 9 মাসের জন্য থাকতে হবে ফান্ড। তার মানে 1529 টাইমস 9, মানে এটা গুণ দিলে যেটা হবে সেই অ্যামাউন্টটা তাদের অ্যাপ্লিকেন্টের ব্যাংকে থাকতে হবে, এবং এটা 28 ডেজ কিন্তু তাদেরকে এই যে অ্যামাউন্ট এটা কিন্তু তাদেরকে হোল্ড করতে হবে। এখন কোশ্চেন আসতে পারে যে কাদের অ্যাকাউন্টে এই ইয়েগুলো থাকতে হবে, কি বলে, এই ফান্ডটা থাকতে হবে। প্রথম হচ্ছে অ্যাপ্লিকেন্টের ফান্ডে থাকতে পারে, অ্যাপ্লিকেন্টের পার্টনারের ফান্ডে থাকতে পারে, অ্যাপ্লিকেন্টের প্যারেন্টসের ফান্ডে থাকতে পারে, অ্যাপ্লিকেন্টসের গার্ডিয়ানের যদি থাকে তাদের ফান্ডে থাকতে পারে। আর যদি প্যারেন্টস গার্ডিয়ানের কাছ যদি থাকে কিংবা তার পার্টনারের যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের ব্যাংকের স্টেটমেন্ট দিতে হবে এবং তাদের কাছ থেকে কিন্তু কনফার্মেশন লেটার কিন্তু অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দিতে হবে। তো এই, আর যদি আউটসাইড অফ দ্য সিটি হয়ে থাকে তাদের জন্যে 1171 পাউন্ড পার মান্থ টাইমস 9 হবে, দিয়ে যেটা হয় এই ফান্ডটা তাদের কিন্তু থাকতে হবে। এই চেঞ্জটা কিন্তু 11 নভেম্বর থেকে চালু হয়ে গেছে। আর আমি যেটা বলছিলাম যে ম্যান্ডেটরি রিফিউজালের ব্যাপারে যেটা বলা হয়েছে যে এটা নতুন একটা টাফার রুলস তারা ইন্ট্রোডিউস করেছে, যে কোনো ভিসা মাইগ্রান্টদের যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি তারা কনভিক্টেড হয়ে থাকে, এবং সেটা ইম্পোজড হবে আফটার 11 নভেম্বর 2025 থেকে। তো হোম অফিসের যে প্রিভিয়াস যে ফ্লেক্সিবিলিটি যে অ্যাপ্রোচটা ছিল সেটা কিন্তু তারা তুলে দিয়েছে। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে কেউ যদি 4 বছরের নিচে যদি কেউ সেন্টেন্স হয়ে থাকে, সেই ক্ষেত্রে বলা হয়েছে যে যদি আপনার কি বলে 4 বছরের নিচে যদি হয়ে থাকে, আগে কিন্তু এটা অনেক ছিল, ফ্লেক্সিবিলিটি ছিল, সেই ফ্লেক্সিবিলিটি কিন্তু তুলে ফেলা হয়েছে। এবং সেখানে বলা হচ্ছে যে 4 বছরের নিচেও যদি তাদের থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা সিরিয়াসলি নেওয়া হবে এবং তাদের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু রিফিউজ হতে পারে। এটা একটা ব্যাপার বলেছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার যে এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার স্টুডেন্ট গেল, এরপরে আপনাকে যেটা বললাম যে ম্যান্ডেটরি রিফিউজালের কথা বললাম, যে আগের থেকে এই অ্যাপ্রোচটা খুব কঠিন করে ফেলা হয়েছে। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে যদি ক্রাইম ওয়াজ অনেক আগে পুরনো ক্রাইম হলেও, আগে পুরনো হয়ে গেলে সেক্ষেত্রে এটা এক্সকিউজ করা হতো, কিন্তু এখন বলেছে যে যখনই ক্রাইমটা হোক না কেন, পুরনো হলেও এখনও কিন্তু তাদের অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হতে পারে। আর সুইটেবল রুলসের ব্যাপারে বলা হয়েছে যে এই অ্যাপ্লিকেশনগুলো প্রিভিয়াস যদি ওভারস্টে হয়ে থাকে, ব্রিচ অফ কন্ডিশন হয়ে থাকে, ইললিগাল এন্ট্রি হয়ে থাকে, ডিসিপশন যদি থাকে, তাহলে কিন্তু এই হোম অফিস কিন্তু তাদের ভিসা অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হতে পারে। যে কারণে আজকে কিন্তু অনেক বিষয়ে কিন্তু অনেকে জিজ্ঞেস করেছিল, কিন্তু 11 নভেম্বরে এই যে ওভারস্টেয়ার কিংবা ডিসিপশন কিংবা এইগুলো কিন্তু আগের থেকে অনেক বেশি রকমের কড়াকড়ি হয়ে গেছে। সেটাই কিন্তু আমি বলছি আপনাদেরকে বারবারে। অতএব যারা এদেশে আছেন তারা কেয়ারফুলে থাকবেন, কোনো ব্রিচ করবেন না, কোনো রকমের কোনো ক্রিমিনাল কনভিকশনে আপনারা জড়াবেন না। এরপরে হর্টিকালচার ওয়ার্কার যা তাদের ব্যাপারে বলা হয়েছে যে তারা মূলত 6 মাসের জন্য ভিসা দেওয়া হয়, তাদের একটা কুলিং অফ পিরিয়ড থাকে, তারপরে তাদের দেশে যে আবার চলে আসতে পারে। তো এখন বলা হয়েছে যে আগে অপেক্ষা করা লাগতো, এখন বলেছে তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা কিন্তু চলে আসতে পারবে, কিন্তু 6 মাস কাজ করে তাদের কিন্তু দেশের বাইরে যেতে হবে। আর আরেকটি ফ্যামিলিদের ব্যাপারে বলা হয়েছে যে নিউ সেফগার্ডিং মেজার মূলত
অ্যাড করা হয়েছে ইউকে ইমিগ্রেশন রুলসে, এবং সেখানে বলা হয়েছে যে কিছু কিছু ফ্যামিলি ভিসা অ্যাপ্লিকেশন তারা অটোমেটিক্যালি রিফিউজ হবে যদি দেখা যায় যে তাদের সেফগার্ডিং কনসার্ন আছে। তার মানে কাউকে যদি রিমুভ করা হয় কিংবা কেউ যদি এই ধরনের ডোমেস্টিক ভায়োলেন্সের করে থাকে এবং পরবর্তীতে যদি সে রিমুভ হয়, সেক্ষেত্রে যদি তার ভিসা দেওয়ার ব্যাপার থাকে কিংবা ভিসা নিয়ে আসার ব্যাপার থাকে এবং সেখানে সেফগার্ডিং, তার মানে তার পার্টনার কিংবা তার বাচ্চারা তার রিস্ক হবে, এই ধরনের সিচুয়েশন যদি থাকে তাহলে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু রিফিউজ হতে পারে। এটা 11th of নভেম্বর থেকে এগুলো কার্যকরী হয়েছে। আর 8th of জানুয়ারি 2026 থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লেভেল B1 থেকে B2-তে চলে যাচ্ছে, B2 লেভেলে হয়ে যাচ্ছে, এবং এটা 3টে ক্যাটাগরির জন্য, স্কিল ওয়ার্কার, আর একটা হচ্ছে স্কেল আপ ভিসা, আর একটা হচ্ছে যে হাই ইন্ডিভিজুয়াল ফাউন্ডার ভিসা। এই 3টে ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। অনেকে কনফিউজ হয়ে যাচ্ছেন যে এটা কি অন্য ক্যাটাগরির জন্য কি এই B2 হবে কিনা, আনসার হচ্ছে যে নো, এটা এই 3টে মাত্র ক্যাটাগরির জন্য এটা করা হবে, ইমপ্লিকেশন হবে। সেটা B1 থেকে সেটা B2-তে চলে যাচ্ছে। সেটা 8th of জানুয়ারি 2025 থেকে এটা টাফার হচ্ছে। অতএব সব ব্যাপারে আপনারা কেয়ারফুল থাকবেন যাতে করে আপনারা কোনো ইসের ভিতরে না পড়েন, ক্রিমিনাল কোনো কনভিকশনের ভিতরে না পড়েন, এবং খেয়াল রাখবেন। এবং ব্রিচ করলে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো কিন্তু রিফিউজ হতে পারে, যেটা বলেছি ওভারস্টে করলে, ডিসিপশন করলে, তারপরে এইসব ব্যাপারগুলো জড়িত থাকলে তখন কিন্তু ভবিষ্যতে প্রবলেম হতে পারে। তো শুধু দর্শক, আরও অনেক আপডেট আছে, সেগুলো নিয়েও আমি আলোচনা করতে পারি। যে তবে আরেকটা বিষয় আলোচনা করি যে এই যে ইউনিভার্সাল ক্রেডিট যারা থাকেন তারা অনেক সময় স্যাংশন পান, কিংবা তাদের অনেক সময় অ্যাপ্লিকেশন যেটা পান সেটা রিডিউস হয়ে যায় সে অ্যামাউন্টটা, অথবা অনেক সময় তাদের কিন্তু বেনিফিটটা বন্ধ হয়ে যায়। তো এটা হওয়ার কারণ কিন্তু 4-5টা কারণ আছে। তার ভিতরে একটা হচ্ছে যে যদি তাদের জব খোঁজার ব্যাপার থাকে, তারা জব খুঁজতে হবে। যদি কেউ জব খুঁজতে ব্যর্থ হয় এবং সেই রিপোর্টটা দিতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু তাদের এই ইউনিভার্সাল ক্রেডিট কিন্তু স্যাংশন হতে পারে, কিংবা রিডিউস হতে পারে, কিংবা বন্ধ হয়ে যেতে পারে। কারো যদি এমন থাকে যে তার ইন্টারভিউ আছে, ম্যান্ডেটরি ইন্টারভিউ, এটা কিন্তু কোচ, তাদের যে কোচ থাকে সে কোচের সঙ্গে যেতে হয়, এবং তাদের কিন্তু একটা রিপোর্ট ইন্টারভিউ থাকে, ইন্টারভিউ দিতে হয়। এখন কেউ যদি এটা করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের এই ইউনিভার্সাল ক্রেডিটটা বন্ধ হতে পারে, রিডিউস হতে পারে, কিংবা স্যাংশন পেতে পারে। তো এই ধরনের অনেকগুলোই 5টা কারণের কথা বলা হয়েছে, তার ভিতরে আমি কয়েকটা বললাম। অতএব যারা ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছেন তারা আপনারা কেয়ারফুল থাকবেন, কোনোভাবেই যেন আপনারা আপনাদের ইউনিভার্সাল কোচ কিংবা জব সেন্টার যে ধরনের আপনাদেরকে যেসব অ্যাপয়েন্টমেন্ট কিংবা আপনাদেরকে যেটা করতে বলে সেগুলো কিন্তু আপনি করবেন। যদি না করেন তাহলে কিন্তু তারা আপনার করে দেবে, কি বলেন নাম, রিফিউজ করতে পারে। সেই দর্শক, আমাদের অনুষ্ঠান একেবারে শেষ হয়েছে। অসংখ্য কল নিয়েছি, খুবই ভালো লেগেছে। আজকে আমাকে সর্বাত্মকভাবে সাহায্য করেছেন সিনিয়র প্রডিউসার মশিউর রহমান, এই স্টার অফ NTV, এবং আমি ছিলাম অ্যানাদার স্টার ব্যারিস্টার MQ হাসান। আমারও রয়েছে 32 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। আপনারা যে কোনো বিষয়ে আমার সাহায্য নিতে পারেন, সব বিষয়ে আমার মোটামুটি আইডিয়া আছে। আবারও এই অনুষ্ঠান দেখতে পাবেন, আবারও দেখা হবে। ভালো থাকবে।